অবলার পরিবেশ কথায় সবাইকে স্বাগত। আজ আমরা আ এল নিনো নিয়ে কথা বলব। আসলে স্প্যানিশ শব্দবন্ধ এল নিনো বলতে বোঝায় অ্যা দ্য লিটল চাইল্ড, ছোট্ট শিশু। আসলে এটি একটি জিওগ্রাফিক্যাল টার্ম যেটা কিনা প্রশান্ত মহাসাগরের জলবায়ুগত অবস্থাকে, বিশেষ জলবায়ুগত অবস্থাকে নির্দেশ করে এবং আ যা কিনা সমগ্র বিশ্বের জলবায়ুকে কিন্তু আ প্রভাবিত করছে এবং এটা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। বহু বছর ধরে এটা চর্চিত হয়ে আসছে। তবে সম্প্রতি আমাদের বিশেষ করে ২০২৬ সারা পৃথিবী জুড়ে কিন্তু এটি প্রভাব বিস্তার করেছে। যার প্রভাব কিন্তু আমাদের এই উপমহাদেশীয়, বিশেষ করে ভারতীয় জলবায়ুর উপরে কিন্তু এর প্রভাব পড়েছে। তো এ বিষয়ে আমরা কথা বলব আ বিশিষ্ট গবেষক, খেজুরির শতবর্ষ প্রাচীন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর মিহির কুমার প্রধান স্যারের সঙ্গে। স্যার নমস্কার নমস্কার। আপনাকে। তো স্যার আমরা মূলত এই সাক্ষাৎকারগুলো ছাত্রছাত্রীদের জন্য করে থাকি, নিয়ে থাকি তাদেরকে সচেতন করে তুলবার জন্যে। তো স্যার এই এল নিনো সম্পর্কে আমরা আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো এবং যেটা আপনি খুব সহজ করে এবং সুন্দর করে নিশ্চিতভাবে যেভাবে আমাদের বুঝিয়ে দেন সবসময়। তো সেই আপনার সেই আ বক্তব্য নিশ্চিত করে এল নিনো সম্পর্কে আমাদের সবার ধারণাকে স্পষ্ট করবে। স্যার ১ম এই জানতে চাইবো যে স্যার এল নিনো ঠিক কি? শুরুতেই বলি ধন্যবাদ জানাই অবলার কর্ণধার বিশিষ্ট শিক্ষক হলুদবাড়ি হাই স্কুলের ইংরেজি বিভাগের রাজীব বাবু। পাশে রয়েছে আমারই প্রাক্তন ছাত্র সুদীপ্ত, ধন্যবাদ। ও সামাজিক বিভিন্ন কাজকর্মে জড়িয়ে আছে, এটাও আমার ভালো লাগছে। তো সূচনা পর্বে রাজীব বাবু যে কথাটা বললেন আমার খুব ভালো লেগেছে যে এল নিনো বিষয়টা শুধু ওশানোগ্রাফি বা জিওগ্রাফি বা অ্যাটমসফেরিক সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে নেই। তার কারণ রাজীববাবু সূচনায় যে কথাগুলো বললেন তার মানে তিনিও অনেকটা জ্ঞান কিন্তু ও যথারীতি সংগ্রহ করে ফেলেছেন। তো তবুও বলি, এল নিনো একটা স্পেনীয় শব্দ। এটার কিন্তু উৎপত্তি আজকে নয়। সেই ১৭৮৯ খ্রিস্টাব্দতে যদি যাই, যখন আমার ফরাসি বিপ্লব আমরা দেখতে পাই পৃথিবী জুড়ে। তার মূল কথা ছিল অর্থনৈতিক সংকট এবং সামাজিক বৈষম্য। এই অর্থনৈতিক সংকট এবং সামাজিক বৈষম্য এর কারণটা কি? কারণটা ছিল সেই সময়ে কিন্তু পরপর ২-৪ বছর এল নিনোর প্রভাবে ফসলারি হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেখানকার উৎপাদন কমে গেছে, যে কারণে অর্থনৈতিক বৈষম্য। এটা কিন্তু আজকে একদম সুন্দরভাবে প্রমাণিত হয়েছে। ফরাসি বিপ্লবের পেছনে যে কারণগুলো লুকিয়ে আছে, আর্থিক বৈষম্য এবং সেটা সৃষ্টি হয়েছিল এল নিনোর কারণে। এইজন্য বর্তমান দিনে এটা খুব প্রাসঙ্গিক। বলে রাখি, এই যে স্পেনীয় শব্দ, এটাকে বলা হয় বালক যিশু বা দুষ্টু বালক যিশু। তো কেন যিশু আমাদের কাছে আমাদের একটা আইকনিক ফিগার? আমরা যারা ধর্ম নিয়ে কাজ করি, খ্রিস্টান ধর্মে যারা থাকি, যিশু খ্রিস্ট আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব। আমরা তার নীতি, তার নিয়ম, তার দেখানো পথ আমরা অনুসরণ করি। তাকে দুষ্টু বলবো কেন? না, বিষয়টা দেখা গেছে এটা প্রতি বছর হোক বা ২-৪ বছর অন্তর ঠিক ডিসেম্বর মাসের শেষের দিকে আসে। আর ডিসেম্বর মাস মানে ২৫শে ডিসেম্বর বড়দিন, মানে খ্রিস্টানদের কাছে একটা যীশুখ্রিস্টের জন্মের একটা ব্যাপার আছে। এই কারণে বলা হয় এটা যিশু, বালক যিশু বলা হয়। তো দুষ্টু বালক কেন? দুষ্টু বালকের কারণ হচ্ছে এই, এটার ফলে আর্থিক যে ক্ষতি হয় বা পারিপার্শ্বিক পরিবেশগত যেটা ক্ষতি হয়, সেটা কিন্তু অপূরণীয়। এই কারণে ওই যে বালক যে এলো, দুষ্টু বালক, সে দুষ্টুমি করলো। এই কারণে এর নাম হয়েছে দুষ্টু বালক বা বালক যিশু, যেটার মূল কথা হচ্ছে এল নিনো, এই স্পেনীয় শব্দের অর্থ। স্যার হ্যাঁ, ১ম এল নিনো কিভাবে নজরে এলো? এটার একটা বিরাট গল্প আছে। আমরা আসামের ডিগবইয়ের তেল খনি দেখেছিলাম, হাতির দ্বারা আবিষ্কার হয়েছিল। এটাও সেইরকম এল নিনোটার ১ম মানে মানুষের নজরে আসে, বিজ্ঞানীদের নজরে আসে। সেটা ছিল পেরু, চিলি এই সমস্ত অঞ্চলের লোকেরা প্রশান্ত মহাসাগরের পূর্ব পাড়ে তারা মাছ ধরতে যেত। তারা দেখছে, তখন ছিল ১০-১২ বছর অন্তর তারা দেখছে যে মাছ ধরতে গেলে জালে মাছ আসছে না। তো মাছ আসছে না কেন? দেখা যাচ্ছে জলটা যে ধরনের তাপমাত্রা থাকার কথা তার থেকে একটু বেশি তাপমাত্রা।
এই বেশি তাপমাত্রার কারণে মাছ আসছে না, কারণ তার প্লাঙ্কটন নষ্ট হচ্ছে। সেই তাপমাত্রাকে সে গ্রাহ্য করতে পারছে না, অ্যালাউ করছে না তার বডি, যে কারণে মাছ আসছে না। তাহলে পেরু বা চিলি এই সমস্ত অঞ্চলের ধীবররাই কিন্তু প্রথম এটা নজরে আনে। এইটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবেই নজরে এসছে, পরবর্তীকালে আবহাওয়া বিজ্ঞানীরা এইটাকে নিয়ে বিরাট গবেষণা করে কতগুলো মানে নির্দিষ্ট নিয়মে এসছেন যে এই কারণে এই উৎপত্তি হয়, বা যেটা আমরা পরবর্তী সময়ে আসছি। আচ্ছা। তো স্যার এই নামটা বেশ আকর্ষণীয় এবং নজর কাড়ার মতো। তো স্যার এরকম এই যে এল নিনো এই যে নাম, এরকম নামটা ঠিক কিভাবে? ওই যে বললাম, মানে স্পেনীয় লোকেদের একটা প্রভাব, তাদের সংস্কৃতি ওই পেরু অঞ্চলে ছিল। আর সেখানকার ধীবররা যখন দেখে ওই ডিসেম্বর মাসের শেষার্ধের দিকে এইরকম একটা গরম জল হঠাৎ করে সমুদ্রের জল তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সেই কারণে তাদের স্পেনীয় শব্দে তারা নাম দিয়েছিল এল নিনো। এল নিনো মানে দুষ্টু বালক বা শিশু যিশু, এই ধরনের কথা। কারণ হচ্ছে যে আসছে বলে আমাদের মাছ ধরাটা হচ্ছে না, এই কারণে তারা এরকম নামকরণ করেছিল। স্যার বর্তমানে এটা অনেক বেশি এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। খবরের কাগজ, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন পোর্টালেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো স্যার বর্তমানে এটা নিয়ে অধিক আলোচনার ঠিক কারণটা যদি একটু হ্যাঁ, বিশ্লেষণ করেন? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যে কেন এত আলোচিত? আমরা বিশ্বের পরিবেশের দিকে যদি তাকাই, তাহলে কতগুলো বিষয় কিন্তু লোমহর্ষক ঘটনা মানে নির্দেশ করবে। যেমন হচ্ছে, ধরুন অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়ায় খরা হচ্ছে, যেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা। দক্ষিণ আমেরিকা, পূর্ব আফ্রিকা বেশি বৃষ্টি হচ্ছে। পূর্ব আফ্রিকার সোমালিয়া বলে একটা জায়গা আছে জানেন? সোমালিয়া জলদস্যু। যখন ওই আপনার জলপথে জাহাজগুলো যায় ইউরোপিয়ান কান্ট্রিতে যখন যায়, ওই সোমালিয়া জলদস্যুরা ২-৩ জন জলদস্যু একেকটা জাহাজকে আটকে দেয়। তো তারা কেন এই সোমালিয়া জলদস্যু এত উগ্র হয়ে গেছে? তার কারণ হচ্ছে তাদের এই অঞ্চলে দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, কোনো ফসল উৎপাদন হয় না। যে কারণে দেখতে পাচ্ছি তারা জোরপূর্বক যে এই অঞ্চল থেকে পণ্যবাহী জাহাজ যাচ্ছে সেইখান থেকে আমাকে চৌর্যবৃত্তি করতে হবে। এই কারণেই সোমালিয়া বিখ্যাত। সেই সোমালিয়ায় খরা হচ্ছে। আমাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় কখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। ভারতে কখন খরা হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো সময় অতিবৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ আবহাওয়াগত যে পরিবর্তন, একটু ৫০-৬০ বছর আগেকার মানুষজনকে যদি বলা হয়, এখন শীতকালে যেমন শীত থাকে, গরমকালে যেমন গরম পড়ে, বা যে ধরনের ঋতুর যে বৈচিত্র্যটা আমরা দেখতাম, এখন আর ৬ ঋতু আমরা বলি না। এখন ৪ ঋতু, ৪ ঋতু থেকে আবার একটা ২ টো ঋতুতে চলে এসছে। তো কেন হচ্ছে? এই যে ঋতুর একটা বিরাট পরিবর্তন, তার পেছনে এইটা আছে। এবং শুধু তাই নয়, সমুদ্রকে বলা হয় রত্নাকর। অর্থাৎ সমুদ্র থেকে যে পরিমাণ সম্পদ আহরণ করা হয়, বিশ্বে অন্য কোনো জায়গা থেকে এটা আসে না। তাহলে সমুদ্রের বড় সম্পদ হচ্ছে মৎস্য সম্পদ। এই যে মাছ সংগ্রহ করা, সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাওয়া, জলপথের পরিবর্তন হয়ে যাওয়া, আবার সমুদ্রের জল উষ্ণতা বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় গোলযোগ, বিশেষ করে বিভিন্ন যে ক্রান্তীয় ঝড়গুলো তৈরি হচ্ছে, এই যে সমস্ত ঝড় উৎপত্তি লাভ করা এবং খরা, বন্যা, এর ফলে ফসলহানি হওয়া ইত্যাদি কারণের বিভিন্ন এলাকার অর্থনীতি একেবারে ভেঙে পড়ছে। এই কারণে এটা বর্তমান দিনে বহু আলোচিত বিষয় একটা। আচ্ছা। স্যার আমরা আলোচনার যে অংশ শুনলাম তাতে অনেকটাই আমরা সমৃদ্ধ হলাম। তো স্যার এবার জানতে চাইবো যে এর উৎপত্তিটা ঠিক কিরকম এবং এর প্রভাব ঠিক কিভাবে আমাদের জলবায়ুর উপর পড়ছে? হ্যাঁ, এটা বেশ ভালো জায়গায় আপনি মানে আমাকে প্রবেশ করাতে চাইলেন। ভালো লাগলো। এই এল নিনো বিষয়টা একটা জটিল বিষয়। আমি যেটা ১ম এই শুরু করেছিলাম, এটা হচ্ছে ওশেনোগ্রাফি, তারপরে হচ্ছে ক্লাইমেটোলজি, আর্থ সায়েন্স এবং হিউম্যান বিহেভিয়ার, মানবীয় যে কার্যাবলী ইত্যাদির একটা সংমিশ্রণে এর এই ঘটনা। সত্যি কথা বলতে কি, বর্তমান দিনে এখনো এল নিনোর প্রকৃত উৎপত্তির যে কারণ, সেই কারণটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, এবং কোনো ব্যাখ্যাটাকে মানে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। যে কারণে আমরা দেখব, যে কারণে আমরা দেখছি এই বিষয়টা, উৎপত্তিটা কেমনভাবে হচ্ছে, তার বিকাশটা কেমন হচ্ছে, এইটা একটু ছোট্ট করে সাধারণভাবে যদি আমরা জানি,
তাহলে দেখব প্রতি ২ থেকে ৮ বছর, আগে ছিল ১২ বছর, কিন্তু বর্তমান দিনের বিজ্ঞানীরা বলছেন প্রতি ২ থেকে ৮ বছর অন্তর এই ধরনের একটা আবহাওয়া লক্ষ্য করা যায়। আবার বলছেন ১ থেকে ১.৫ বছর পর্যন্ত তার কার্যকাল থাকে। কিন্তু মজার ব্যাপার এইটা, ভারতবর্ষে এইটা নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে। তাতে দেখা গেছে যদি আমরা দেখি ১৯৫০ থেকে ২০২০ খ্রিস্টাব্দ, মাত্র এই ৭০ বছরে আমরা যদি আমাদের ভারতের জলবায়ুকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে এখানে ২৩ টা এল নিনো বছর গেছে। তার মানে আমরা যদি ভাগ করি, গড় বার করি, তাহলে প্রতি ৩ বছর অন্তর আমরা ভারতের কিন্তু এল নিনোর একটা প্রভাব পড়ছে। এইটাই একটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলেছে। এই কারণে বলা হয় যে যতই হোক না কেন, যেটা বলেছিলাম ১৭৮৯ ফরাসি বিপ্লবের পেছনে যে কারণ অর্থনৈতিক অসাম্যতা, তার মূলে ছিল কিন্তু এল নিনো। আর ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে শুধু ভারত নয়, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা বললাম আপনাদের, অস্ট্রেলিয়া বললাম, এই সমস্ত প্রদেশে কিন্তু এর একটা বিরাট প্রভাব রয়েছে। মূলত ১.৫ বছর ম্যাক্সিমাম থাকে একটা এল নিনো বছরে। আর প্রতি ২ থেকে ৮ বছর অন্তর ভারতের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি প্রতি ৩ বছর অন্তর আসছে। বলে রাখি, যেটা আপনি শুরু করেছিলেন, এটা হচ্ছে ২০২৬ কে বলা আগে থেকে বিজ্ঞানীরা, আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্র বিজ্ঞানীরা বলছেন যে এই বছরটা কিন্তু এল নিনোর প্রভাবটা একটু বেশি পড়বে এবং বেশি দিন থাকবে। এই কারণে বলা হয় সুপার এল নিনো বছর। আমি, আপনারা গতকাল যদি পেপার দেখেন বা তার আগেও আমরা যদি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডেটা গুলো ঘাঁটেন, তাহলে দেখবেন, আমি দেখছিলাম গতকাল যে ১লা জুন থেকে ৪ঠা জুলাই, এই মাত্র ৩৪ দিন, এই ৩৪ দিনের মধ্যে দেখা যাচ্ছে ভারতের বৃষ্টিপাতের ঘাটতি ঘটেছে। ওড়িশায় হচ্ছে ১৮%, ইউপিতে ৪৩%, ঝাড়খণ্ডে ৫০%, বিহারে ৫৩%, আর ওয়েস্ট বেঙ্গলে ৪%। এই ২-৩ দিন ধরে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার ফলে অনেকটা ঘাটতিটা কমিয়ে দিয়েছে। তাহলে এই যে এতগুলো আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত রাজ্যগুলোর কথা বললাম, তাদের মূল অর্থনীতি কিন্তু কৃষি অর্থনীতি, তাদের অরণ্য অর্থনীতি। সুতরাং যদি বৃষ্টিপাতের ঘাটতি ঘটে যায়, তাহলে তো কৃষি অর্থনীতি নষ্ট হবেই। এই কারণে এটা কিন্তু একটা বহুল চর্চিত, এবং আপনাকে আমি সাধুবাদ জানাবো বা আমার প্রাক্তন ছাত্র সুদীপ্তকে আমি ধন্যবাদ জানাবো। এই ধরনের সাধারণ কথাগুলো, একটা জটিল বিষয় সাধারণ আকারে যদি আমরা জনসাধারণের কাছে পৌঁছে দেবো, তাহলে তারা অনেকটা সচেতন হতে পারবে। স্যার, খুবই আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা দেখলাম যে কিভাবে জলবায়ুও কিন্তু অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করছে। তবে স্যার, আলোচনার একদম শেষাংশে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। তো সেক্ষেত্রে আমরা বলব যে ভারতবর্ষে এর প্রভাবটা যদি আরো একটু ভালো করে বিশ্লেষণ করেন স্পেসিফিক্যালি আমাদের, কেন কি আমরা দেখছি যে সারা বিশ্বের প্রভাব পড়ছে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ এল নিনোর প্রভাবে কিভাবে প্রভাবিত হতে পারে, মানে হবে বা হচ্ছে, সেটা যদি আমাদের বুঝিয়ে দেন সেটা নিশ্চিতভাবে একদম আমাদের সঠিক ভালো হবে। কথা বলেছেন। আমরা জানি ভারতের অর্থনীতি কৃষি অর্থনীতি। কারণ গ্রামীণ জনসংখ্যা এখানে বেশি। আর আমরা এটা মানি, দেশের অর্থনীতি ঠিক করতে গেলে কৃষিকে করতে হবে। কারণ কৃষি হচ্ছে প্রাথমিক বৃত্তি, আর শিল্প হচ্ছে ভবিষ্যৎ। আর শিল্পের কাঁচামালটা কিন্তু কৃষি থেকে আসে। আর শিল্প ভালো হবে কিন্তু কৃষক মানে শিল্পকর্মীরা খেতে পাবে না। তাহলে তার খাওয়ারটা আসবে কোত্থেকে? কৃষি থেকে। তাহলে মানে কৃষি ভেঙে পড়া মানেই কিন্তু একটা দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এই কারণে আর কৃষিকে ভেঙে দেওয়ার জন্য এল নিনো কিন্তু যথেষ্ট তার মানে নখ দাঁত বার করে বেরিয়ে আসছে। এই কারণে বলি, ভারতবর্ষে যদি আমি ৭০ টা বছরের কথা যে বললাম, তাতে আমরা দেখছি ভারতবর্ষে মোটামুটি ভাবে ১৩ টা এল নিনো বছরে খরার তীব্রতা বেশি এসছে। আর ১০ টা এল নিনো বছরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এসছে। আর বেশি বৃষ্টিপাত মানে অতি বৃষ্টি মানে বন্যা, বন্যা মানে ফসলহানি, জীবনহানি, বাস্তুতন্ত্র নষ্ট। মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। যেমন যেই গরম হয়ে গেল, গরম স্রোতের প্রভাবটা পড়ল, কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি। এর ফলে দেখা যাচ্ছে কি না, ভারতবর্ষের ভারত মহাসাগরের জলের উষ্ণতাটা একটু বেড়ে যাচ্ছে কোনো কোনো সময়। জলের উষ্ণতা বেড়ে যাওয়া মানে প্লাঙ্কটন বা মাছের খাদ্য যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন উজানগামী মাছ, ভাটিগামী মাছ, উজানগামী মাছ হচ্ছে ইলিশ, যেটাকে আমরা বলি অ্যানাড্রমস। এই ইলিশ যদি তাপমাত্রা হেরফের হয়ে যায়, তাহলে প্লাঙ্কটনের হেরফের হয়ে যাবে। এইজন্য এখন বলে যে আমার খেজুরির ইলিশ বলুন, আপনার রূপনারায়ণী ইলিশ বলুন, গঙ্গার ইলিশ বলুন, ঘাটতি হয়ে যাচ্ছে। দূষণ তো একটা ব্যাপার আছে, তাপের একটা হেরফের আছে। আপনারা জানেন
আমরা গ্লোবাল ওয়ার্মিং কে বারে, বারে দায়ী করি। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর পেছনে কিন্তু এল নিনো দায়ী আছে। সুন্দরবনের অনেকেই বলেন নামকরণ হয়েছে সুন্দরী গাছের জন্য। আপনি এখন প্রতি ৫ বর্গ কিলোমিটার ঘুরে আসুন, সেখানে সুন্দরী গাছ থাকছে না। বা মোহানা অঞ্চলে যে ধরনের প্রাণী থাকার কথা সেটাও থাকছে না। কেন থাকছে না? না তার কারণ হচ্ছে বাস্তুতন্ত্রের একটা বিরূপতা। আর এই বাস্তুতন্ত্রের বিরূপতা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা বা বায়ুমণ্ডলীয় উষ্ণতার একটা হেরফেরের জন্য। তাহলে এল নিনো এখানে দায়ী। ২ নম্বর হচ্ছে ক্রান্তীয় ঝড়। আপনারা জানেন যে সুপার এল নিনো গত শতকে একটা যেটাকে উড়িষ্যা সাইক্লোন বলা হয়। আমরা ইতিহাস থেকে ঘেঁটে দেখেছি প্রতি ১০০ বছরে একটা সুপার সাইক্লোন বা একটা দুর্দান্ত মানে ভয়ঙ্কর ঝড় আছে। কিন্তু ওটা ছিল গত শতকে ওই সুপার সাইক্লোন ওড়িশার সাইক্লোনটা ছিল সবচেয়ে বড় সাইক্লোন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাইক্লোন। কিন্তু এখন দেখতে পাচ্ছি যদি ২০১৯, ২০ আর ২১ বলি, ফণী, বুলবুল, আমফান, ইয়াস পরপর ৪ বছর ৪ টে ৩ বছরে ৪ টে চলে এলো। তাহলে দেখা যাচ্ছে এরই মধ্যেই ২০২৬ সালের মধ্যে ৭ থেকে ৮ টা ভয়ঙ্কর ক্রান্তীয় ঘূর্ণিঝড় এসে গেছে। এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তির মূল কারণ সমুদ্র জলের উষ্ণতা যদি বেড়ে যায়, বেড়ে গেলেই সেখানে নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ তৈরি হওয়া মানে আমার সুদীপ্ত আমার ভূগোলের ছাত্র ছিল, ও জানবে সেখানে নিম্নচাপ তৈরি হবে। তার মানে সেখানে নিম্নচাপ থেকে একটা সামুদ্রিক ঝড়, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন এবং ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হবে। তাহলে এই যে ধরনের বিষয়গুলো, এই কারণটা হচ্ছে কিন্তু তার পেছনে কিন্তু থাবা মেরে লুকিয়ে আছে, সেটা হচ্ছে এল নিনো। আরো আছে মার্চ থেকে মে। এই যে সময়টা থাকে এর আবহাওয়া কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে। আমরা বুঝতেই পারছি না। আমরা এমনও বলি যে দিনের বেলা গরমকাল, দুপুরের সন্ধ্যের দিকে বর্ষাকাল, রাতে আবার শীতকাল, ভোরের দিকে শীতকাল। এই যে একটা কাল ৩ টে ঋতু একটা দিনের মধ্যে আমরা কিন্তু মানে পরিলক্ষিত হচ্ছে। এটার পেছনে কিন্তু এল নিনোর এই দুষ্টুমিটা আছে। শুধু তাই নয় স্বাস্থ্যের উপরে এটা সবচেয়ে বড় কথা। ম্যালেরিয়া, বিভিন্ন রকম ট্রপিক্যাল ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু, বিশেষ করে আফ্রিকা, পূর্ব আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, বলিভিয়া, পেরু এই সমস্ত অঞ্চলে যদি অতিবৃষ্টি হয়, জল জমা। জল জমা মানেই সেখানে মশা বা পতঙ্গবাহিত রোগের একটা প্রাদুর্ভাব হবে। এই কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এই যে ধরনের প্রাদুর্ভাব আসছে তার পেছনে কিন্তু রয়েছে এল নিনো। বাস্তুতান্ত্রিক সমস্যা তো আছেই। আমার অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত খরা, অতি তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় এগুলো বাড়া মানে কিন্তু উৎপাদক এবং খাদকের যে সম্পর্ক, উৎপাদন না হলে ঘাস, তৃণ, তারপরে হচ্ছে আমার পতঙ্গ, এগুলোর একটা তাদের জীবনধারার একটা পরিবর্তন হয়ে যাবে। এটাও একটা সমস্যা হবে। আর আগেই বলেছি সমুদ্রের ব্যাপার। সমুদ্রে যে মাছ, ঝিনুক, প্রবাল যাবতীয় যে সম্পদগুলো, সেই সম্পদগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। এর কারণ হচ্ছে যে ইলিশ আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছে এইগুলো। স্যার অনেক ধন্যবাদ। ছোট্ট পরিসরে আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম আপনার কাছ থেকে। আগামীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে স্যার আমরা আসবো এবং সেই প্রত্যাশায় রইলাম। ভালো থাকুন স্যার। পরিশেষে একটাই কথা বলে আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের এই যে অ্যা মা জনসমাজে ছড়িয়ে দেওয়ার জন্য যে আপনারা যে ধরনের টেকনিক গুলো নিচ্ছেন, ছোট, ছোট ভিডিও করে Facebook এ দিচ্ছেন বা যাই হোক আপনারা আপনাদের গ্রুপে দিচ্ছেন, এর জন্য ধন্যবাদ। শুধু এইটুকু বলব, যত আলোচনা হবে তত জনসচেতনতা বাড়বে। কারণ এল নিনোর পেছনে মানবীয় কলাপও কিছু আছে। গাছপালা কেটে দেওয়া, জলকে দূষণ করা, প্লাস্টিক আবর্জনায় ভরিয়ে তোলা, এই ধরনের বিষয়গুলোও কিন্তু আছে। বর্তমান দিনে সরকার চাইছে যে প্লাস্টিক মুক্ত একটা রাজ্য গঠন করা। সাধুবাদ জানাই আমি এটা। প্লাস্টিক কিন্তু একটু ছোট্ট কথা বলি। প্লাস্টিক একটা জায়গায় পড়ে থাকলে আমরা যেমন ভাঙা ঘরে যেমন প্লাস্টিক দিই রোদও লাগবে না, জলও পড়বে না। মাটিতে প্লাস্টিক পড়লে তাপও ঢুকবে না, জলও ঢুকবে না। ফলে মাটি বন্ধা হয়ে যাবে। মানে কৃষি অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং এটা এমন একটা ঘটনা, এল নিনো এমন একটা ঘটনা, সেটা হচ্ছে জল, স্থল এবং অন্তরিক্ষ ৩ টে জায়গাকে কিন্তু এটা বিপর্যস্ত করে যত বেশি আলোচনা হবে, জনগণ যত এটা শুনবেন, যত একটু বুঝবেন, দেখবেন আমাদের করণীয়টা কি সেটা একটু তারা ভাববেন বলে আমার মনে হয়। সবাইকে আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং বিষয়টা একটু শুনে যদি আমরা নিজেদের দৈনন্দিন জীবনে যদি একটু আমরা এটাকে মান্যতা দিই, তাহলে সমাজ একটা সুন্দর, সবুজ এবং সমৃদ্ধ হবে বলে মনে করি আমি। অনেক নমস্কার, ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, শুভেচ্ছা নমস্কার। নিয়ে।